আমার অন্যান্য সহকর্মী বৃন্দ এবং ছাত্রছাত্রীরা, নেতাজি সম্পর্কে আমার তোমরা শুনলে মহাজীবনের গাথা আর কি, তোমার সারাদিন ধরে বললেও শেষ হবে না। কতবার তোমরা শুনেছো নাকি জানি না যে বহুবার তার মৃত্যু রহস্য নিয়ে কতবার কমিশন হয়েছে। তো সেই জন্যে আমাকে স্যার বললেন যে ওই যেহেতু তোমরা ছাত্রছাত্রী, সেই জন্য ওই ছাত্র জীবনের বিচার কথা আমি বলবো আমাদেরকে। যে তোমরা একটু একটু শুনলে যে ছাত্র হিসেবে খুব ভালো ছিলেন। মাধ্যমিক ম্যাট্রিকুলেশন তখন ছিল, সেই পরীক্ষায় দ্বিতীয়, তারপর রাইসের চতুর্থ হয়েছিলেন। তো ছাত্র হিসেবে শুধুমাত্র মেধাবী পড়াশোনায় ভালো ছিলেন এরকম নয়, ওনার নির্ভীক বলিষ্ঠ চরিত্র। এই ঘটনা যখন উনি ছাত্র ছিলেন তখন থেকে কিন্তু তার আসলে তার মায়ের প্রভাব ছিল, আর ছিল তাদের যখন তিনি স্কুলে পড়তেন তখন তার যে প্রধান শিক্ষক মশাই বেণীমাধব বাবু, মানে ওনার গুরু হিসাবে ধরা যায় বেণীমাধব বাবু, কেননা একদম প্রাথমিকভাবে তিনি কিন্তু তাকে দেশপ্রেমের শিক্ষা দিয়েছিলেন। সেইটা পরবর্তীকালে যখন তিনি ফটিস চার্চে মানে ভর্তি ওটেন সাহেবের সঙ্গে তার একটা মানে উনি দেশের নিগার মানে আমাদের দেশের লোকেদেরকে একটু কটু কথা মানে খারাপ কথা বলার জন্য তিনি তার সঙ্গে কিন্তু সেই সময় মানে বললাম না তিনি খুবই দৃঢ় চরিত্রে ছিলেন। এরকম কেউ বলে দিলে প্রতিবাদ করতেও তিনি জানতেন। সেই সময় থেকে তিনি প্রতিবাদ শুরু করেন, তিনি সেখান থেকে ছেড়ে অন্য জায়গায় ভর্তি হন। তো মাধ্যমিকের পড়াশোনার পরে মানে ম্যাট্রিকুলেশন তিনি যখন আইসিএস পরীক্ষা মাত্র 4 মাস পড়াশোনা করতে পেরেছিলেন, তিনি কিন্তু 4র্থ স্থান লাভ করেছিলেন। ছাত্র জীবনের আর বিশেষ কোনো ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি জানি যে অনেক প্রচুর ঘটনা ছিল, একদম ঘটনাবহুল জীবন ওনার। পরবর্তীতে তার স্বাধীনতা আন্দোলনের কথা তোমরা শুনলে, সেটা একটু সামান্য বলছিলাম যে তিনি কিন্তু যে প্রতিবাদের কথা বলছিলাম যে তিনি শুনলে যে 30 সালে বোধ হয় কলকাতার মেয়র হয়েছিলেন। যখন কলকাতার মেয়র হয়েছিলেন তখন তিনি ছিলেন জেলে। অসাধারণ তার পপুলারিটি মানে জনপ্রিয়তা প্রচুর ছিল। জেলের মধ্যে থেকে কিন্তু তিনি কলকাতার মেয়র হয়ে গেছেন। আর ওই যে আইসিএস পরীক্ষা পাস করার পরে তিনি কিন্তু এই সিদ্ধান্ত খুব কঠিন ছিল। একটা বড় চাকরি সেই সময় মানে আইসিএস মানে এখন যেরকম ডিএম এসডিও ডিএম যেরকম হয় না, সেরকম ধরনের একটা চাকরি, কোন একটা প্রশাসনিক পদে প্রধান হওয়ার সুযোগ ছিল ইংরেজ আমলে সেই সময়। সেখানটা তিনি সেটা ত্যাগ করে তখনকার জাতীয় কংগ্রেসে যোগদান করার জন্য তিনি চিত্তরঞ্জন দাসকে ভর্তি করার চলে এসেছিলেন। চিত্তরঞ্জন দাসকে তিনি চিঠি লিখেছিলেন যে আমি এরকম জাতীয় কংগ্রেসে যোগদান করতে চাই। তো তারপর সেই উনি আরো ভাবার সুযোগ দিয়েছিলেন, কিন্তু উনি সেটা স্বীকার করলেন এবং তারপর তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। প্রথমে 38 সালে 1938 সালে তিনি ত্রিপুরা কংগ্রেসে সভাপতি নির্বাচিত হয়ে গেলেন। প্রচন্ড জনপ্রিয়তা ছিল, যখন ছিল সবাই কিন্তু তাকেই ভোট করত। এরপর গান্ধীজির সঙ্গে তার একটু মানে 1939 সালে যখন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি হয়, তাহলে ভোট হয়। তো ভোট হওয়ার আগে দুজন প্রতিনিধি ছিলেন, একজন গান্ধীজির প্রতিনিধি ছিলেন আর একজন এমনি নেতাজিকে সবাই সাধারণ একজন প্রতিনিধি ছিলেন। সবাই কিন্তু এতই জনপ্রিয় ছিল, ওনাকে কিন্তু নির্বাচিত করে। এরপর মানে একটা অন্তর্কলহ শুরু হয়, যেহেতু গান্ধী এই সময় একদম দেশের মানে কি বলবো দেশনার পুরো দেশের আন্দোলনটাকে কন্ট্রোল করতে, সেই জন্য একটু মতানৈক্য হওয়ার জন্যই তিনি কিন্তু বললেন ঠিক আছে সেই সব দেশকে পদত্যাগ করে 40-এ ওরার ব্লক দল গঠন করে। ওরার ব্লকের গঠন করার পরে আন্দোলন শুরু আরো শুরু হলো। তিনি সব জায়গায় আন্দোলন করছেন। ইংরেজ সরকার কিন্তু বারবার তাকে যতবারই তিনি আন্দোলন করে কিন্তু গ্রেফতার করে। শুনলে ইয়ে বলেছিল এটা 11 বার তাকে জেলে ভরা হলো। তারপর তার একটা শরীরটা অসুস্থ হওয়ার জন্য সরকার থেকে যদি জেলে যদি কিছু হয়ে যায় সেই জন্য তাহলে দেশ জুড়ে আগুন চলে যাবে, সেটা জানতেন যে এত পপুলার লোক। সেই জন্য তাকে কি করে ছেড়িয়ে দিলেন এক প্রকার, কিন্তু ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হয়। এই তোমাদের 7-8-এ ছিল, এখন আছে কিনা জানি না, যে তিনি
নেতাজি কিভাবে ইংরেজদের চোখে, পুলিশের চোখে ধুলো দিয়ে দেশ থেকে বেরিয়ে গেছিলেন। এটা ওটা এইটে ছিল না, এইটে এখন আছে তো। হ্যাঁ, এটা পড়বে ভালো করে। এইটে তার ভাইপো শিশির বোস, এই কলকাতা তার বাড়িতে দেখা করতে যাওয়া, তারপর সেখান থেকে গভীর রাতে ভাইপোর গাড়ি করে চলে গেলেন সেখান থেকে একটা কি বল মৌলবী ছদ্মবেশী এলআইসি এজেন্ট হিসাবে তিনি। তারপরে সেখান থেকে তাকে ভাইপো কিন্তু সেটা পুরো তার জীবনীতে, ভাইপো না এটা বলে লিখেছেন ওর ভাইপোর ছেলে সুগত বোস, তিনি এখনো বেঁচে আছেন। তিনি কিন্তু এই ঘটনাটা তার বাবার কাছে শুনে লিখেছেন যে তারপর ওর বাবা মানে শিশির কুমার বোস তাকে ছেড়ে দিয়েছেন। এলাহাবাদে বোধ হয় কলকাতা খেলা হচ্ছে তো নয়, ছেড়ে দেওয়ার পরে তিনি সেখান থেকে এরপর নিজে তার মানে দক্ষতায়, সেই সময় ধরো ইংরেজদের চোখ থেকে ধুলো দেওয়া মানে প্রায় অসম্ভব ছিল। ওনারা ইংরেজদের কাজকর্ম তোমরা দেখলেই বুঝতে পারবে, ওরা ছিল একদম ধুরন্ধর লোক। সেই ধুরন্ধর লোকেদের চোখে ধুলো দিয়ে তিনি কিন্তু প্রথমে জাপানে, তারপরে জার্মানিতে গেলেন। এইবার অনেক গল্প যে সেই নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে জার্মানিতে এর সঙ্গে দেখা হওয়া, হিটলারের সঙ্গে সেই সময় দেখা হওয়া, হিটলারকে চিনতে পারা, এসব ছোটখাটো অনেক গল্প আছে, সেসব আমি যাচ্ছি না। হ্যাঁ, এদেরকে দেখা করে সেই সময়কার দেশের নেতা তিনি বুঝেছিলেন যে শুধুমাত্র দেশের সেই সময় একটা, দেখো আমরা শুধু দেশের ছোট জায়গা নয়, একটা বড় আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল। সেইটাকে তিনি বুঝতে পেরেছিলেন যে যদি শত্রুকে দমন করতে হয়, আমাদের ইংরেজি থেকে দমন করতে হলে শুধুমাত্র দেশের উপর নির্ভর করে থাকলে হবে না, কারণ বাইরের আন্তর্জাতিক পরিস্থিতিটাও আমাকে একটা দেশকে দেশ হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক পরিস্থিতিটা জানতে হবে। সেটা তিনি বুঝতে পেরেছেন অনেক আগে। সেই জন্য বিভিন্ন দেশের যেটা সেই সময়ে যে আন্তর্জাতিক প্রেক্ষাপট, ইংরেজ বিরোধী শক্তি, তাদের সঙ্গে তিনি কিন্তু হাত মেলালেন। জাপান ছিল সেই সময়, তাদের মধ্যে প্রধান জাপানে গেলেন। জার্মানিতে গিয়ে সেই সময় ভারতীয় যে প্রবাসী যারা রয়েছে, সেই সময় বাইরের যারা ছিল তাদেরকে নিয়ে তিনি একটি দল গঠন করলেন। আর আগেই সেই সময় একটা দল ছিল আইএনএ, যেটা বলছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আর ওই তিনি বলে ওইটাকে আজাদ হিন্দ ফৌজ নাম দিয়ে তার নেতৃত্বে শুরু করলেন আন্দোলন। কিন্তু ধর বাইরে থেকে, বিদেশ থেকে এসে দেশের মধ্যে যদি সরাসরি প্রবেশ করতে না পারে, যে দেখুন যেটা বার্মা আর কি, সেখান থেকে তিনি ঢোকার চেষ্টা করেন, অনেকটা ভিতরে প্রবেশ করে গেছিলেন। সেই সময় আন্তর্জাতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জাপানে সেই সময় বোধহয় পরমাণু বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে গেল 45-এ। হ্যাঁ, সেই জন্য সেই সময় মানে যে সাপ্লাই মানে যেটা জাপানের সহযোগিতা, সেটা কিন্তু আসা বন্ধ হয়ে গেল। তার ফলে এই সময়ের পরের ঘটনা বলা হয় যে জাপান থেকে উনি ওইখান থেকে জাপানে গিয়ে, তারপর জাপান থেকে বিমানবন্দর, তাইওকু বিমানবন্দরে জাপান থেকে চলে যাওয়ার চেষ্টা করেছেন। এটা কিন্তু ধোঁয়াশা, কারণ এরপরে অনেকবার এই মৃত্যু নিয়ে কিভাবে ঘটেছিল, আসলে সত্য কিনা, সেই সব নিয়ে অনেক কমিশন হয়। সেইগুলো থেকেই বোঝা যায় যে তিনি কতটা মানে কি বলবো জনপ্রিয় ছিলেন এবং কত স্বাধীনতা পরে তার মৃত্যুর অবস্থ। দেখ, এগুলো একজন বললো না যে তার জীবনের ঘটনা শেষ নেই। এবং একটা কি বলবো, আমরা যে উপন্যাস পড়ি না, ইয়েকে নিয়ে, নেতাজিকে নিয়ে শরৎচন্দ্র সেই সময় একটা পথের দাবি বলে একটি উপন্যাস লিখেছিলেন, কিন্তু পরবর্তীকালে অনেক লেখাও আছে ওনাকে নিয়ে। উপন্যাস দেখানো হয়েছিল উনি নাকি ওই ওখান থেকে কাজ করতেন, ওখানে চলে গেছিলেন এবং একেবারে দক্ষিণ পশ্চিমে যে কতগুলো দ্বীপ আছে, সুমাত্রা দ্বীপে থেকে তিনি অনেক কাজ করেছেন এবং ভারতের বিরুদ্ধে নিরলস লড়াই তিনি একা হাতে করে গেছেন। যদিও এটা একটা কাল্পনিক একটা উপন্যাস, উপন্যাসকেও কিন্তু ওনার জীবন হারিয়ে যায়। ওনার জীবনের মধ্যে ওনার জীবনকে মানে পড়লে, ওনার জীবনে পড়লে মনে হয় যেন কোনো রূপকথার গল্প করছি। কারণ যেটা অসম্ভব, মানে আমরা দেখি না যে একটা, তুমি ভাবো যে ইংরেজদের সেই সময় ইংরেজদের এত অত্যাচার ছিল যে ওই দেশ ঘর থেকে যে চলে যাওয়া, এটাই প্রায় অসম্ভব ছিল, যে ঘর থেকে বিদেশে যাওয়াটা। সেই রকম একটা মানুষের জীবন, এবং তার নৈতিক চরিত্র খুব ধীর ছিল, পড়াশোনায় ভালো ছিলেন। এমনকি সেই সময়ে যে শ্রেষ্ঠ যারা মানুষ ছিল তাদেরকেও কিন্তু তিনি মানে তার বুদ্ধিতে কিন্তু সেই সময় তিনি পরাজিত করতে পেরেছিলেন। সেই জন্য কিন্তু সবাই তাকে সহযোগিতা করতে, না একজন আমি গিয়ে এখন যদি কাউকে গিয়ে বলি কোনো বিদেশের লোককে যে আমাকে একটা সহযোগিতা করো, এই আমি করতে চাই, একটা দেশের বিরুদ্ধে এত বড় একটা শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাই, এটা মেনে নেবে কেন? তাই তার সেই সময়ের দক্ষতাটা তুমি ভাবো যে তিনি কিভাবে সেই সময়ের
তার বক্তৃতা এত প্রবল ছিল, এই যে আমি বক্তৃতা তোমরা হালকা হালকা শুনছো না, কেউ গল্প করছো। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি বক্তৃতার কথা শোনো, যে বক্তৃতা দিচ্ছিলেন, একবার বক্তৃতা দিচ্ছেন, মানে দেশকে বাঁচাতে হবে সেই সম্পর্কে তার অ্যাপিল করছেন সবাইকে, যে তার জন্য সহযোগিতা করুন কিছু। তা একজন লোক, ভীষণ বড় লোক আর কি, তো সে এসে কিছু না দিয়ে ঘুরে চলে গেলেন প্রথমে। তারপরে পরে এসে আবার ফিরে এলো, একজন আগে জিজ্ঞাসা করছে, আপনি প্রথমবার এসে কিছু না দিয়ে চলে গেলেন, বলছে যে এর বক্তব্য শুনে আমার মনে হলো যে এই সামান্য কত টাকা এনেছিলাম, বলে এইটুকু টাকা দিয়ে কি হবে। তার সম্পত্তি প্রায় সবটাই তিনি দেশের কাজে দান করে দিলেন। এরকম মানে তিনি বাগ্মী ছিলেন, মানে কিরকম তার বক্তৃতার ক্ষমতা ছিল, এতটাই মানুষকে মুগ্ধ করে দিত সেই বক্তৃতা, যে শুনে মানুষ কিন্তু চলে আসত। কত যে দেশের লোকজন তার নেতৃত্বে, ওইটুকু সময়ের মধ্যে তার নেতৃত্বে প্রাণ দিয়েছেন। তার অনেক বাহিনী তিনি তৈরি করেছিল ওই সময়, মহিলা বাহিনী ছিল সেখানে। এই কিছুদিন আগে মহিলা বাহিনী লক্ষ্মী বাই বলে একজন কত মহিলা কয়েক বছর আগে মারা গেলেন, মানে উনি বেঁচেছিলেন, ওনাদের মুখ থেকে মনে ওইটাও একটা বাহিনী। তারপরেই তো উনি পরে তার বক্তৃতায় বলেছিলেন যে নেতাজি যখন মানুষ, মানে একটা লেজেন্ড বলে না, একদম কাল্পনিক যেন চরিত্র। এইরকম একজন মানুষের জন্মদিনে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, এবং আমি আশা করবো যে আমাদের ছাত্রছাত্রীরাও এরকম মানুষের আদর্শে বড় হয়ে উঠবে। কারণ ওনার জীবনের কিন্তু গুরু, আধ্যাত্মিক গুরু ছিল কিন্তু বিবেকানন্দ। হ্যাঁ, আর যে বললাম যে ছেলেবেলার গুরু ছিল বেণীমাধব দাস, এবং রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। সেই জন্য গুরু ছাড়া তোমরাও কিন্তু বড় হয়ে ওঠো না। তোমাদের আদর্শ এরকম মানুষের আদর্শ হওয়া উচিত। এইসব মানুষের আদর্শ কিন্তু বড় হয়ে ওঠো, তোমরাও কিন্তু একজন ব্যক্তিত্বময় জীবন হবে, এই আশা রেখে আমি আমার এবং স্যারের বক্তৃতার মধ্যে উল্লেখ করলেন তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য বিভিন্ন দেশে গেছিলেন, এবং সেই সমস্ত দেশ নায়কের সঙ্গে তিনি কথা বলেছিলেন, তাদের সঙ্গে সাহায্যের জন্য তাদের কাছে প্রতিশ্রুতি দিতে গেছিলেন, এবং অনেকের সাহায্য পেয়েছিলেন। তার মধ্যে জার্মানির এক শাসকের নাম তিনি উল্লেখ করেছেন, জার্মানির এক শাসকের নাম তিনি উল্লেখ করেছেন, এবং তিনি বিখ্যাত বা কুখ্যাত যাই হন না কেন, তিনি একজন ইতিহাসের একজন স্বনামধন্য এবং সুবিদিত এক নাম। এবং আমার প্রশ্নটা হচ্ছে, সেই জার্মান, অনেকে তাকে মহানায়কও বলে, অনেকে তাকে খলনায়কও বলে, সে রাজনৈতিক প্রেক্ষাপট, সেদিকে আমি যাচ্ছি না। সেই জার্মান নেতার নাম আমি জিজ্ঞাসা করব, এবং আমি এখানে পার্টিকুলারলি কাউকে জিজ্ঞাসা করবো না। যারা এই জার্মান নেতার নাম বলতে পারবে তারা হাত তুলবে। যে জার্মান নেতার নামের উল্লেখ করা হয়েছে, সেই জার্মান নেতার নাম উল্লেখ করা হয়েছে, সেই জার্মান নেতার নাম এখানে যারা বলতে পারবে তারা উল্লেখ করবে, তারা হাত তুলবে, এবং আমি তাদের কাছ থেকে সেই নামটা জানতে চাই। আচ্ছা, আকাশ এখানে হাত তুলেছে, খুব ভালো লাগলো। আর কোন হাত কিন্তু ইব্রাহিম তো এইদিকে স্যার আমাদের তুলেছে, স্যারের দলে আছে, আমি কিন্তু এখানে হাত তোলা নেবো না। আকাশ তুমি বলো। চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর বলেছে, কি উত্তর বললো? তালি দাও, হাততালি দাও। ঈশ্বরগঞ্জীয় নেতা, এবং ওই বললাম সুবিদিত, আবার সুবিদিত অনেক অনেক রকম ইতিহাস আছে, অনেক ইতিহাসের কথা যাচ্ছি না, তবে যখন পরবর্তী কথা ইতিহাস পড়া বা লেভেলে তখন তার ইতিহাস জানতে পারবে। তিনি কিন্তু সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং তখন নেতাজি সুভাষচন্দ্র বসু একটা স্ট্র্যাটেজি নিয়েছিলেন। তিনি জানতেন যে ব্রিটিশদের কিন্তু সবাই বন্ধু নয়, তারা সারা পৃথিবীতে তারা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা স্থাপন করেছে, কিন্তু সবাই কিন্তু তাদেরকে চায় না, বা সবাই কিন্তু তাদের বন্ধু নয়। তিনি ঠিক বেছে বেছে নিয়েছিলেন যে কোন কোন শক্তি এই ব্রিটিশদের বিরুদ্ধে রয়েছে, বা কারা এই ব্রিটিশদেরকে চাইছে না। তার মধ্যে দুই শক্তি ছিল জার্মানি এবং জাপান, এবং তিনি জানতেন যদি সাহায্য কেউ করে তো এরাই করবে, বাংলাদেশে আর কেউ কিছু সাহায্য করবে না, কারণ তার সবাই মিত্র শক্তি বা অক্ষ শক্তি বলে ইতিহাস এবং এই অ্যালাইড ফোর্স এবং অ্যাক্টিভ ফোর্স
এই অ্যালাইড ফোর্স এবং অ্যাক্সেস করতে মধ্যে যারা ব্রিটিশরা ছিল তাদের যে দলটা ছিল তারা ছিল অ্যালাইড ফোর্স এবং তার আরেকটা ছিল অষ্টশক্তি যেটা জার্মান, জাপান বা এই সমস্ত দেশগুলো নিয়ে। এবং তিনি এবং সেই জন্যই কিন্তু তিনি গেছিলেন সেই দেশটা, তিনি যেতে পারতেন আরো অন্যান্য দেশ, তিনি রাশিয়া যেতে পারতেন, তিনি চায়নায় যেতে পারতেন, বা চায়না তখন যদি ব্রিটিশের আন্ডারে ছিল, তবুও তাদের একটা শক্তি ছিল যারা কমিউনিস্ট শক্তি আগে পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে তার সমান তখন লড়াই করতো। কিন্তু তবু তাদের কাছে না গিয়ে তিনি গেছিলেন জার্মানি এবং তার সঙ্গে তিনি গেছিলেন জাপান। এবং একটাই কারণ যে শত্রু যারা হবে তাদেরকে বন্ধু করে দেওয়া, যে পুরোনো পলিসি আছে যে এগোল্ড সেই এগোল্ড পলিসি, সেই রাজনৈতিক পলিসি তিনি নিয়েছিলেন এবং সফলও হয়েছিলেন। তিনি আমাদের একদম দোরগোড়া পর্যন্ত তার সেনা নিয়ে চলেছিলেন, শেষ মুহূর্তে মণিপুর পর্যন্ত তিনি ভারতের পতাকা গেঁথে দিয়েছিলেন। কিন্তু মানে সেই যদি ওই ব্যক্তি তখন বিশাল শক্তি, পরাক্রান্ত একটা শক্তি, এবং তাকে কেউ ভারতে পারবে না, সেই শক্তির পাশে তিনি যুক্ত হয়েছিলেন। এবং সেই যুক্ত হতে তার সেই চেষ্টাটা ব্যর্থ হলেও আজ কিন্তু প্রথম ভারতের তিনি পতাকা, কিন্তু স্বাধীন পতাকা কিন্তু তিনিই গেঁথেছিলেন আমাদের এই ভারতের মুখে। যদি সেটা সফল হয় তা তিনি আবার তাদের বাধ্য হয়েছিলেন। যাই হোক, সেই ইতিহাস তোমরা পরবর্তী পর্যায়ে অনেক কিছু জানতে পারবে। এর মধ্যে যদি আর কেউ কিছু বলতে চাও বলবে আর কিছু। আচ্ছা, আমি এবারে স্যারদের মধ্যে যদি কেউ কিছু বলতে চান আমি অনুরোধ করবো যে স্যারদের মধ্যে যদি কিছু বলেন। স্যার বলবেন, স্যার কি বলবেন? স্যার এক কথা বলবেন।